হ্যালো এভরিওয়ান, আমরা আরেকটা লাইভ আড্ডায় চলে আসলাম। বেসিক্যালি আমাদের এলিট ফ্রিল্যান্সারদেরকে নিয়ে আমরা আসলে চেষ্টা করি যারা একটা ভালো স্টেজে চলে গেছে বা যারা মানে মোটামুটি একটা ভালো স্টেজে চলে গেছে, এজেন্সি আছে বা ভালো আর্নিং করতেছে, তাদেরকে নিয়ে আসলে আমাদের এই আড্ডাগুলো হয়। এবং এই আড্ডাগুলোতে আমাদের স্টুডেন্টরা আসলে কোন লেভেল থেকে কোন লেভেলে আসছে, কিভাবে আসছে, তাদের গল্পগুলো কেমন ছিল, স্ট্রাগলগুলো কেমন ছিল। সবসময় তো আসলে আমরা সাকসেস স্টোরিজই শুনি, বাট এই সাকসেস স্টোরিজের পিছনে অনেক অনেক স্ট্রাগলস থাকে। এই স্ট্রাগলগুলো নিয়ে আমরা আসলে ডিসকাস করি। আর অনেক সময় আমাদের বিভিন্ন ধরনের বাধা থাকে ফ্রিল্যান্সিং করতে গিয়ে। একটা নির্দিষ্ট স্টেজে যাওয়ার পর দেখা যায় অনেক সময় কাজ কমে যেতে পারে। এই যে স্ট্রাগলগুলো, এই জায়গাগুলো থেকে আসলে তারা কিভাবে রিকভার করছে এবং এখন একটা ভালো স্টেজে আছে, এই গল্পগুলো আসলে নতুনদের সাথে শেয়ার করার জন্য আমাদের এই লিড ফ্রিল্যান্সার আড্ডা। তো আজকে কিন্তু আমাদের সাথে আছে আব্দুল আল মিনহাজ ভাইয়া। আব্দুল আল মিনহাজ ভাইয়া কিন্তু ফাইবারের লেভেল টু সেলার, আপওয়ার্কের টপ রেটেড ফ্রিল্যান্সার এবং প্রায় 600-র উপরে কাজ কমপ্লিট করে ফেলছে এবং শুধু মার্কেট প্লেস থেকে প্রায় $50,000 উপরে আর্নিং করে ফেলছে, উইচ ইজ রিয়েলি গ্রেট। তো কি অবস্থা মিনহাজ, ভালো আছো? আমরা দুজনে আজকে মিতা। আসসালামু আলাইকুম ভাই। আচ্ছা, এটা নিয়ে একটু কথা বলি আগে। মানে আমি যখন আপনার ফার্স্ট ভিডিও দেখি অনেস্টলি 22 সালের দিকে, তো আমার কেউ সাজেস্ট করে নাই আপনার ভিডিও। তো যখন দেখলাম যে মিনহাজ, তখন মনে করেন যে একটা ভিতর থেকে একটা টান আসলো, হ্যাঁ, যে না এই ভাইয়ের ভিডিওগুলো একটু ভালোভাবে দেখি। আচ্ছা তো আচ্ছা। এরপর যখন কন্টিনিউ শুরু করলাম তখন দেখলাম যে না, ভিডিওর ভিতর কিছু আছে, এটা আমার কন্টিনিউ করা উচিত, বুঝছেন? এই নামের বিষয়টার উপরে বললাম। আচ্ছা, এখন একটু প্রথমে চলে আসি ভাই, জার্নিটা কিভাবে শুরু হয়েছে? তুমি মাদ্রাসা লাইনে পড়াশোনা করছো, তারপর হ্যাঁ, হচ্ছে জেনারেল লাইনে পড়াশোনা করছো। তো ওই জায়গাটা থেকে আসলে 2000 মানে 20 ওই 2000, সময় থেকে হ্যাঁ। তুমি আসলে ট্রাই করতেছো। সো এই জাস্ট এই গল্পটা, স্টার্টিং এর গল্পটা যদি একটু সবার সাথে শেয়ার করতে। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমার নাম আব্দুল্লাহ আল মিনহাজ। আমার বাসা মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলা। আর মাগুরা জেলা এরকম একটা জেলা বাংলাদেশের, যদি মানে নিচের দিকে 10-12টা জেলা থাকে তার ভিতরে কিন্তু একটা জেলা, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আর শুরু করি করোনাকালীন সময়ে। লেখাপড়া মানে ওই সময় তো সবারই বন্ধ ছিল লেখাপড়া, এখন বাসায় থাকা লাগতো। আর যেহেতু ওই সময়, এখন ওই সময় থেকে কিছু একটা করতে হবে, কিছু একটা করতে হবে, এরকম মনের ভিতরে একটা জেদ, মানে কোনো একটা কাজ করতে হবে। তারপরে জবের সমস্যা, জব নেই, মানে বাসায় বসে থাকতে থাকতে একটা বোর হওয়া। সো ওই সময় আমার ফ্রেন্ডের মাধ্যমে জানলাম যে আপনার এইচটিএমএল শিখে ইনকাম করা যায়, এটা লোক তখন জানতাম। আর এইচটিএমএল এর বিষয়টা হচ্ছে, আমি যখন ইন্টারে পড়ি তখন এইচটিএমএলটা আমার খুব ভালো লাগতো করতে। আর তখন থেকে এইচটিএমএল এর প্রতি একটা আগ্রহ, এবং অনার্সে ওঠার পরেও আমি প্রাইভেট পড়াইতাম। এইচটিএমএল মানে আইসিটি প্রাইভেট পড়াতাম। আমি পড়তাম ইকোনমিক্সে, বাট প্রাইভেট পড়াতাম আইসিটি নিয়ে। তো ওদের, আমার যে স্টুডেন্ট গুলো ছিল, ওদেরও চাহিদা ছিল যে স্যার এটা কিভাবে কাজ করে, খাতায় লিখে তো লিখতেছে, কিভাবে কাজ করে। তো ওইখান থেকে আমি নিজেও ওই যে অনলাইনে ঘাটাঘাটি করতাম, ভিডিও দেখতাম। সো এরপরে আমি জানতে পারলাম যে না, এটা শিখে কাজ করা, টাকা ইনকাম করা যায়, এবং এক ফ্রেন্ডের মাধ্যমে জানতে পারলাম। সো তারপর থেকে তো মনে করেন যে ওই লাইনে শিফট হওয়া। আর শুরুর দিকে বাধা বলতে ভাই, এটা অ্যাকচুয়ালি মানে আমাদের মতো ওই গ্রাম অঞ্চলে যারা থাকে সবারই প্রায় সেম প্রবলেম গুলো ফেস করে। যেমন আমি নাম্বার 1 মাদ্রাসায় পড়ছি, সো ইংলিশে তো খুব কাঁচা। নাম্বার 2, গ্রামে যেহেতু থাকছি, সো এখানে আপনার ওয়াইফাই 20 সালের দিকে আমাদের এখানে ছিলই না ধরতে গেলে, হ্যাঁ। সেকেন্ড বিষয়, আমি ফ্যামিলিতে চাইলেও আমাকে একটা কম্পিউটার কিনে দেবে না ওই টাইমে, কারণ একটা কম্পিউটার দাম নর্মালি 40-50 হাজার টাকা। আমি কোন ওয়েতে চাবো যে আমি এই কাজ করি, টাকা ইনকাম করি? তারপরে আরেকটা বিষয়, বাসায় যখন বললাম যে আমি অনলাইনে কাজ করব, তো বাসার গার্জিয়ানরা বিভিন্ন মানুষের শুনতো, হ্যাঁ, যে অনলাইনে কি টাকা ইনকাম করা যায় কিনা। তো তাদের কথাগুলো এরকম যে অনলাইনে কি টাকা ইনকাম করা যায় নাকি, অনলাইনে তো এটা তো জুয়া চলে, মানে এরকম। মানে বাসার থেকে একটা বাধা দেয়, এটা বাধা দেওয়া নর্মাল বিষয়, তারা যেটা শুনছে ওইটাই মনে করেন যে বলছে। সো প্রথম দিকে এরকম অনেক বাধা ছিল। তারপরে সবচেয়ে যে বাধাটা আমি মানে ফিল করছি অনেস্টলি বলতে গেলে, যে আমার ওই সময় কোনো মেন্টর ছিল না, আমি নিজে নিজে শিখতাম। আমার লাইফে এরকম হয়েছে যে আমি একটা ইউটিউবে ভিডিও দেখে শিখতেছি। সো ভিডিও আপনার হেডারে একটা লোগো অ্যাড করছে। তো লোগোর তো নর্মালি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে অ্যাড করতে হয়। এখন আমি একটা ইমেজ ডাউনলোড করছি, বাট ওইটার ব্যাকগ্রাউন্ড আছে। এখন এই ব্যাকগ্রাউন্ডটা আমি রিমুভ করবো কিভাবে, এইটা মানে এটা করতে আমার টোটাল 2 দিন লাগছে, 2 দিন ওয়েস্ট হয়েছে। তো তখন মূলত একটা ফিল করি যে না, আমার একজন মেন্টাল লাগবে, আমার একটা গ্রুপ লাগবে যাদের সাথে আমি একটা প্রবলেম শেয়ার করতে পারবো, হ্যাঁ।
এই বিষয়গুলো ছিল। তারপরে তারপরে একটা আমি কম্পিউটার ম্যানেজ করি ওই টাইমে আমার বড় ভাইয়ের কাছ থেকে। কম্পিউটারের কনফিগারও ছিল খুব বাজে, আমার প্রত্যেক সপ্তাহে সপ্তাহে উইন্ডোজ দেওয়া লাগতো কম্পিউটারে, না হলে কম্পিউটারটা স্লো হয়ে যেত। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এরপরে অনেক ঘাটাঘাটি করার পরে একটা সরকারি কোর্সে ভর্তি হই, তার নাম বলতেছি না। কোর্সে ভর্তি হয়ে তেমন আমি কিছু শিখতে পারি না ওইখানে। ওদের মেন জিনিসটা দেখলাম যে $5 করে ইনকাম করো, করে ওদের মেন্টরের কাছে দাও, ওরা ওটা সরকারের কাছে সাবমিট করতো, ওটাই মেন ইয়ে ছিল দেখলাম। বাট ওদের এখানে শিখতে পারি নাই, বাট ওদের 6 মাসটা ওয়েস্ট করার পর আমি বুঝতে পারছি যে আমার কি কি শেখা উচিত, কোন লাইনে যাওয়া উচিত, এই বিষয়টা আমার ক্লিয়ার হয়। তো এরপরে আমি নিজের মতো কাজ চালাই যাই, আস্তে আস্তে নিজে ওয়ার্ড পেজ, তারপরে এইচটিএমএল, বেসিক প্রথমে এইচটিএমএল শেখা শেষ করে ওয়ার্ড পেজে মুভ করি। ওয়ার্ড পেজে মুভ করার পরে আমি একটা কোর্সে ভর্তি হই। তো আর ইউটিউবে আমি বিভিন্ন ভিডিও দেখতাম ভাই, অনেস্টলি বলতে গেলে, যে কোর্স চলাকালীন টাকা, মানে কোর্সের টাকা তুলে ফেলছে এরকম দেখতাম। তো এটা আমার মনের ভিতরে একটা জেদ হয় যে আমারও কিছু একটা করতে হবে। আর আমার কোর্স যেহেতু ওই সময় রানিং চলে, যার কারণে ওই সময় তো কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় এইগুলো আমার দেখার কোনো ওয়ে ছিল না অনেস্টলি। Right. তো তখন ওই ভিডিও দেখতে দেখতে কাকতালীয় ভাবে আপনার ভিডিওটা আসে এবং নামটাও পরে মিনহাস, যে কারণে আরো বেশি আমার কাছে আকৃষ্ট করে। তো এরপরে আপনার হচ্ছে ফাইবারের কিভাবে গিগ র্যাঙ্ক করতে হবে, কিভাবে কি করতে, এগুলো দেখি। একটা দুইটা ভিডিও দেখার পর খুব ভালো লাগে যে ফ্রি ভিডিওতেই কত সুন্দরভাবে দেওয়া আছে। হ্যাঁ, তো এরপরে ফাইবারের জার্নিটা শুরু করি, আর তারপরে এভাবেই চলে। এরপরে যখন আপনার ফাইবারের বিষয়টা শেষ হয়, এরপরে আসে আপনার, মানে দেখি যে না, শুধু ফাইবারেই কাজ করলে হচ্ছে না, আমার আপওয়ার্কেও কাজ করতে হবে। তখন দেখি যে তখন ডাইরেক্ট আপনার ফ্রি ভিডিও না দেখে ডাইরেক্ট আপনার কোর্সটি পারচেজ করে নিই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো এরপরে আপওয়ার্কে আলহামদুলিল্লাহ টপ রেটেড হয়েছে, আপনার যে টিপস গুলো দিয়েছেন ওগুলো ফলো করছি। আর এর তার পরবর্তীতে যে যখন দেখছি যে আমাদের ক্লায়েন্টের আরো অনেক প্রজেক্টের চাহিদা থাকে, যেমন Right. শপিফাই, উইক্স, এগুলো চাহিদা থাকে, তখন আপনাদের এই কোর্সটাই পারচেজ করছি। তো আচ্ছা, আচ্ছা। এই আর কি ভাই, মানে প্রথম অবস্থা অনেক বাধা ছিল। আর আমি ভাই বাধাগুলো রেখে ওইভাবে বাধা হিসেবে নিতাম না, আমি ভাবতাম যে এটা আমার কাজের ক্ষেত্রে বাধা আসুক বা পারিপার্শ্বিক বাধা আসুক, এটাকে, মানে এটাকে আগাই যাওয়া মানে আমি কাজের একটা স্টেপ আগাই যাচ্ছিলাম। Very true, very true. তো এটাই ছিল মেন বিষয় ভাই। গল্প, আচ্ছা ফাইন, স্টার্টিং গল্প শুনে ফেললাম আমরা। আচ্ছা, অনেকে ইউটিউব থেকে একজন কমেন্ট করছে যে ইলাস্ট্রেটর, ফটোশপ পারে, এটা দিয়ে কি কাজ করতে পারবে কিনা আপওয়ার্কে? অবশ্যই অনেক গ্রাফিক ডিজাইনার কাজ করতেছে আপওয়ার্কে। হ্যাঁ, এই স্কিল দিয়ে আপওয়ার্কে কাজ করা পসিবল, কোনো সমস্যা নেই। মাহির ভাই জানতে চাইছে যে এসএসসি 2027 এক্সামের পর ওয়ার্ডপ্রেস নিয়ে স্টার্ট করতে যাচ্ছি। ইয়া, ইউ ক্যান স্টার্ট। আচ্ছা, একটা মজার একটা ফ্যাক্টর আমরা এখন আসলে শুনি অনেক সময় যে মার্কেট প্লেসে যেহেতু তুমি আসলে 4 বছর ধরে আসো, মাঝখান দিয়ে এআই আসলো, সো হোয়াট ইজ দ্য ইম্প্যাক্ট ডু ইউ থিঙ্ক? মানে আগে যেভাবে কাজ করতাম, এখন এআই আসার পর বিশেষ করে আমরা অনেক সময় দেখি ক্লায়েন্টকে আমরা একটা ডিজাইন করে দিচ্ছি, ক্লায়েন্ট নিজে এআই দিয়ে একটা ডিজাইন বানায় আনছে, বা আমরা নিজেই আসলে এআই দিয়ে একটা ডিজাইন করে দেখাচ্ছি ক্লায়েন্টকে, আবার ক্লায়েন্ট ওইটার উপরে সে আরো কাস্টমাইজ করে নিজের মতো করে দিচ্ছে। অনেক সময় মানে কন্টেন্ট ছাড়াই আসলে ওয়েবসাইট বানাইতে দিচ্ছে, যেগুলো আগে ছিল না, আগে অনেক গুছানো ছিল ক্লায়েন্টরা। তো এই যে একটা ইম্প্যাক্ট, এটা তোমার কাছে কি মনে হয়েছে? কাজকর্ম কমছে নাকি বাড়ছে, নাকি সুযোগ বাড়ছে, নাকি আসলে মানে অনেক টাইপের, মানে আগে তো আসলে রেডি হয়ে আসতো, এখন একদম অটোমেটিক্যালি আসছে? সো এই যে দুইটার ইম্প্যাক্টটা তোমার গত 1-2 বছর এবং এখনকার কাজের ক্ষেত্রে, স্কোপ অফ ওয়ার্কের ক্ষেত্রে, আর্নিং এর ক্ষেত্রে আসলে ইম্প্যাক্টটা কেমন হচ্ছে মনে হয় তোমার? আচ্ছা, এটা আমার নিজের লাইফের সাথে যদি মিলাই বলি, আমি যেটার অভিজ্ঞতা আমার, সো মানে আগে যেরকম কাজ ছিল ওই ধরনের কাজ কমে গেছে, বাট এখন নতুন নতুন কাজ আসতেছে। আর এআই আসার পর আমাদের কাজটা আরো ইজি হয়েছে। কিভাবে, আমি একটু যদি শর্ট ভাবে বলি, সাপোজ এক্সাম্পল, আমার একটা ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট দিছে, অনেক লম্বা একটা রিকোয়ারমেন্ট, উনি ওনার মতো লিখে দিছে। এখন ক্লায়েন্ট বলতেছে যে আমার সাথে মিটে আসো, এখন ওনার ওয়েবসাইট সম্পর্কে ধারণা নাই। তো আমি যেটা করতেছি, আগে যেটা করতাম যে ওই রিলেটেড ওয়েবসাইট আমার খুঁজতে হতো, মানে গুগল থেকে খুঁজতে বের করতে হতো, ক্লায়েন্টে বুঝাইতে হতো, অনেক ঝামেলা করতো যে দেখা গেলো ক্লায়েন্টের লাগবে আপনার টি শার্ট রিলেটেড ওয়েবসাইট, আমি দেখা গেলো বের করে আনছি, দেখা গেলো ডগ রিলেটেড বা অন্য ওয়েবসাইট বা ফুড রিলেটেড ওয়েবসাইট। ওনার নিজের কাছে খারাপ লাগতো যে কি রে, আমি তো এই ওয়েবসাইট বানাবো না। কিন্তু এখন যেটা হয়, তো এআই এর মাধ্যমে, চ্যাট জিপিটি আছে, ক্লাউড এআই আছে, এর মাধ্যমে আমি একটা ডেমো ডিজাইন বের করতে পারতেছি, আবার ক্লায়েন্ট কি বলতেছে ওইটার সহজ একটা আপনার ফ্লো চার্ট মেক করে ফেলতেছি। হ্যাঁ, ইজিলি আমরা 5 মিনিটে বের করে ক্লায়েন্টের সাথে মিটে চলে যাচ্ছি। ক্লায়েন্টে তখন আমি ফিজিক্যালি দেখাই বলতে পারতেছি যে দেখো এই সেকশন এইভাবে হবে, এই সেকশনে তুমি কি ফাংশন চাও। তখন ক্লায়েন্টেরও অনেক সহজ হচ্ছে
যে অ্যাকচুয়ালি ওনার কি লাগবে বা ওনার মানে ভিতরের বিষয়টা উনি বলতে পারতেছে। তো আমার কাছে মনে হয় ভাই এআই আসাটা অনেক ভালো হয়েছে। আরো এখন যেহেতু নতুন আইছে কাজ এআই আসার কারণে যে কাজের পরিমাণটা বাড়বে, এটা আস্তে আস্তে মনে করেন যে আসবে। রাইট, এক্স্যাক্টলি। তো এটা আসলে আমার কাছে মনে হয় যে আগে বড় বড় কোম্পানিরা আসলে ফুল রেডি হয়ে আসতো, এখন ছোট ছোট কোম্পানিগুলো নিজেরা এআই দিয়ে ট্রাই করে একটা আইডিয়া জেনারেট করে সে কিন্তু মানে সাহস পাচ্ছে যে একটা ওয়েবসাইট বানাবো ডেভেলপারকে দিয়ে। আমার কাছে মনে হচ্ছে স্কোপ অফ ওয়ার্ক বাড়ছে, আর হচ্ছে আমাদের জন্য অনেকটা ইজি হয়েছে, এবং এই যে কাজের স্কোপটাও কিছুটা চেঞ্জ হয়েছে, যেটা আগে আমরা শুধু ওয়ার্ডপ্রেস মানে 2017-18 কথা বলতেছি, ওয়ার্ডপ্রেস ইনস্টল করে আমরা টাকা নিছি ক্লায়েন্টের কাছ থেকে। ওয়ার্ডপ্রেসের একটা থিম ইনস্টল করে আমরা এই মানে জাস্ট ডেমো ইম্পোর্টের উপরে অনেক গিগ ছিল। তো ওই ধরনের কাজগুলো কমছে, বাট এখন একটু ইন ডেপথ নলেজ লাগে ক্লায়েন্টদের সাথে কাজ করার জন্য, এবং যেটা বললো এই যে একটা রিসার্চ পাওয়ার এআই দিয়ে, এই জিনিসগুলো যারা আসলে করতে পারবে না তারা কিন্তু এই দৌড় বা এই রেস থেকে পিছিয়ে যাবে। আচ্ছা, এখন আরেকটা মজার জিনিস, প্রায় $50,000 শুধু মার্কেট প্লেস থেকে ইনকাম করছে, আমি আউট অফ মার্কেট প্লেসের কথা বাদে দিলাম। তো এই যে একটা রিভলিউশন এই 4-5 বছরে তোমার, সো হাউ ইউর ফ্যামিলি ইজ একসেপ্টিং, বিকজ আমি একটু বলি, আমি যখন তোমার মতো অবস্থা ছিল, আমি যখন আসলে ফ্রিল্যান্সিং করবো 2013-তে, আমি জব টব ছেড়ে আমি ভাবছি যে আসলে ফুল টাইম ফ্রিল্যান্সিং করবো, এবং তখন খুব ভালো একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করতাম। তো ওইখান থেকে আমি যখন আসলে জব ছেড়ে ফ্রিল্যান্সিং এ আসবো, আর কেউ রাজি না, মেনে নিতে যাচ্ছে না, বা এটা আসলে একসেপ্টই করতে পারতেছে না। হ্যাঁ, তোমার ক্ষেত্রেও সেম। তারপরে এটা যখন আউটকাম আসা শুরু হইলো, ফ্যামিলি কন্ট্রিবিউশন শুরু হইলো, ছোট বোনের দায়িত্ব নিলাম, পুরো ফ্যামিলির দায়িত্ব নিই, তখন আস্তে আস্তে জিনিসগুলা পজিটিভ হওয়া শুরু করছে। সো এই যে তুমি এই যে $50,000, প্রায় 50 লাখ টাকার উপরে আর্নিংটা করছো, এইখানে তোমার ফ্যামিলি প্রথম দিকে আসলে কি মনে করতো আর এখন কি মনে করে, বা এই মানে তোমার কাছে ডাইভার্সিফিকেশনটা কেমন লাগছে তোমার কাছে? আচ্ছা, এটা বলতে গেলে ভাই প্রথমের দিকে আমার একটা একটা ছোট একটা হিস্টোরি বলি আমার ভাইয়ের সাথে। আমি একদিন লোক আপনার যখন রাত বাজে প্রায় 2টা, আমি মিটিং করতেছি মানে আমার একটা টিম মেম্বারের সাথে। তো ওই দিন আমার ভাইয়া লোক আমার আমার সাথে লোক ওইদিন ছিল বাসায় গেস্ট আসার কারণে। তো ভাই আমাকে রাগ করতেছে, এই এত রাত্রিবেলাতে জায়গায় রয়েছিস, তো কম্পিউটার কিন্তু তোর কাছে নিয়ে যাব। হ্যাঁ, এরকম না, এটা নর্মাল বিষয়, ভাইয়া তো বুঝতো না। হ্যাঁ, এরপরে আমার বাবা সরকারি জব করা একজন, তো আমার বাবা বিভিন্ন কলিগদের কাছে শুনতো, কারণ যে হারে মানে বিভিন্নভাবে ছেলে পেলে জুয়ায় অ্যাডিক্টেড হয়ে নষ্ট হয়ে যাচ্ছে। তো সে তার দায়িত্ববোধ থেকে শুনতো যে আমার ছেলে তো অনলাইনে কাজ করে, তো এটা কি ভালো না খারাপ। তো অনেকে ভালো বলতো, অনেকে বলতো না অনলাইনে টাকা ইনকাম করা যায় না, এটা পুরো জুয়া। আমার বাবা আমাকে বলতো। তো এরপরে বাট এখন তো ফ্যামিলি দেখতেছে যে না আমি বৈধভাবে টাকা ইনকাম করতেছি এবং ফ্যামিলির নিড পূরণ করতেছি। তো এখন সবাই মানে আমার ফ্যামিলি মেম্বার সবাই সাপোর্ট করে। সো নর্মালি ফ্রিল্যান্সিং করতে গেলে যেটা হয় কি, মানে এটা যদিও একটা মানুষ বলে যে কোনো প্রেশার নাই, নিজের বস নিজেই, বাট এটা আমার কাছে যেটা মনে হয় এটার উপরে কোনো প্রেশার মানে হইতে পারে না, কারণ ফ্যামিলির টাইম দেওয়া যায় না, অনেক চারিদিক দিয়ে অনেক সমস্যা। বাট এইসব বিষয়ে আমার ফ্যামিলি আমাকে অনেক সাপোর্ট করে, যে কোনো কাজে মানে নিজেরাই ট্রাই করে, মানে আমার যাতে না লাগে এইসব, এই জন্য খুব হেল্প করে আমাকে। রাইট, খুব মজার একটা এবং ভালো একটা কথা বলছে আব্দুল আলমিন, হচ্ছে যেটা হচ্ছে আমরা অনেকে মনে করি আমরা ফ্রিল্যান্সিং করবো, যতদূর দরকার কাজ দিব, বাকিটুকু ঘুরে বেড়াবো। আসলে মার্কেট প্লেস এভাবে কাজ করে না। মার্কেট প্লেস তোমাকে 4-5টা কাজ দিছে, অডিয়েন্সের জন্য বলতেছি, এই 4-5টা কাজ দিছে, আমি এটার মধ্যে কয়টা কনভার্ট করতে পারলাম, কয়টা শেষ করতে পারলাম, এটার উপর আসলে ডিপেন্ড করবে আমাকে আরো কয়টা ক্লায়েন্ট, মানে এই 5টা ক্লায়েন্ট আমাকে দিল, 5টা ক্লায়েন্ট আরেকটা ফ্রিল্যান্সারকে দিল, আমি নিলাম একটা কাজ, আর ওই ফ্রিল্যান্সার নিল 4টা কাজ, তাহলে অবশ্যই তার প্রোফাইলটা আগে র্যাঙ্ক করবে, বা তার গিকটা আগে র্যাঙ্ক করবে, তার প্রোফাইলে কাজ বেশি আসবে। সুতরাং এখানে আসলে যত বেশি পরিমাণে আমি আসলে রোল আউট করতে পারবো, পজিটিভ রেটিং রিভিউ সহ অ্যাকাউন্টের গ্রোথটাও তত হবে। আর এই জিনিসটা করতে গিয়ে আমাদের ফ্যামিলি তো আসলে সময় দেওয়া হয় না। আমি ইভেন্ট যখন আমি এখনো আসলে মানে দেখা যায় বিভিন্ন ইভেন্ট, বিভিন্ন ধরনের আত্মীয় স্বজনের কোনো প্রোগ্রাম, এইগুলা এখনো অ্যাটেন্ড করতে আমার খুব কষ্ট হয়ে যায়। আর এই বাজার টাজার আমি দেখা যায় সপ্তাহে একবার বাজার করতেছি, বা 15 দিন পর একবার বাজার করে শেষ। ওই দেখা গেছে ছোটখাটো বাজার আম্মু বা আমার ওয়াইফই করতেছে, কিন্তু বড় বাজারগুলো আমি করতেছি। মানে তার মানে কি, আমি আসলে এই মানে এই সেক্টরটাতে ঢোকার পর আসলে যেটা হচ্ছে যে ফুল টাইম আসলে কামলা বা মাল্টিপল বস হ্যান্ডেল করতেছি আমরা। সো এখানে আসলে আমি ঘুরে বেড়াবো, চিল করে বেড়াবো, এইটা একদম আই থিঙ্ক দিস ইজ না, কমপ্লিটলি পসিবল না। পসিবল ইন, রাইট? আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, তুমি মাদ্রাসা লাইন থেকে আসছো নাও, আপওয়ার্কে আমরা জানি 60 থেকে 70% ক্লায়েন্ট আর কমিউনিকেটিং উইথ দ্য ভিডিও অ্যাকচুয়ালি। তুমি কি আসলে মানে আলাদা কোনো ইংলিশের মানে এই যে ইংলিশের প্রিপারেশন,
আমরা জানি মাদ্রাসা লাইনে আসলে ওভাবে ইংলিশের প্রেশার থাকে না, তারপরেও তুমি আসলে এই জায়গাটাতে এসে একটা ফরেন ক্লায়েন্টকে ম্যানেজ করতেছো, এই ট্রান্সফরমেশনটা আসলে কিভাবে হয়েছে? আচ্ছা, এইটার বিষয়ে মানে আমি প্রথম থেকেই ইংলিশে অনেক দুর্বল ছিলাম, ম্যাথে অনেক ভালো করতাম। আচ্ছা তো আচ্ছা। আমার লাইফের প্রথম ক্লায়েন্টটা পাই আমি আমার 22 নম্বর ক্লায়েন্ট। হ্যাঁ, তো এর ভিতরে এমন অনেক ক্লায়েন্ট ছিল আমার সাথে অনেক হাসাহাসি করছে যে তোমার ইংলিশ ভালো না, তুমি মিটে এসে কথা বলতে পারো না। হ্যাঁ, তো আমার কাছে খুব খারাপ লাগতো প্রথম দিকে। তো এরপরে প্রথম দিকে তো নর্মালি ফাইবারে কাজ করতাম, ফাইবারে তো ওইভাবে মিটে যাওয়া লাগতো না, খুব কম মিটে যাওয়া লাগতো। আর আপওয়ার্ক আমি শুরু করছি আপনার যে রিসেন্ট বছর, 1 বছরের মতো হইলো। তো এখন তো মনে করেন যে ক্লায়েন্টের সাথে কথা বলতে বলতে মানে মেসেজে কথা বলতে বলতে, তারপরে বিভিন্ন ভিডিও দেখে, হ্যাঁ, বিভিন্ন বই টই পড়ে এখন অনেকটাই ডেভেলপ করে ফেলেছি। আর আরেকটা বিষয়, মানে আমাদের একটা ভুল ধারণা যেটা, আমরা যেটা লেখাপড়া মানে আমাদের স্কুলে যেটা পড়ায় যে ইংলিশটা, আর কথা বলার ক্ষেত্রে যে ইংলিশটা লাগে, এটা দুটোই ডিফারেন্ট। আর বাইরের দেশে যে ক্লায়েন্ট গুলা, ওরা অনেক ভদ্র, অনেক ভালো। আমি একটা ভুলভাল বললে তারা ওইভাবে কোনো মানে মাইন্ড করে না। এবং আমি যেটা দেখছি যে অনেক ক্লায়েন্ট আমাকে নিজেই বলছে যে তুমি ইংলিশ কোথা থেকে শিখছো, তোমার ইংলিশ তো আমার থেকে ভালো। তাই আমি প্রথম প্রথম ভাবতাম মনে যোগ করতেছে, পরে বুঝতে পারলাম যে না, যে ও আসলে সঠিক কথা বলছে। কারণ এর আগে একটা ক্লায়েন্টের সঙ্গে কথা বলি, ক্লায়েন্ট সেম ভাবে আমাকে বলছে। তা আমার কাছে খুব খারাপ লাগছে যে আমার ইংলিশ খারাপ বলে সে আমাকে এইভাবে কথা বললো। পরে সে বলছে না মিনহাজ, তোমার ইংলিশটা অনেক ভালো, তোমাকে আমি আস্ক করছি এই কারণেই যে আমার ওই ক্লায়েন্টের একটা ফ্রেন্ড আছে, ওর বাসা বাংলাদেশে। সো ও ওই দেশে থেকে ইংলিশ শেখে, কোনো বিভিন্ন কোর্স করে। তো আমার ওই ক্লায়েন্ট আবার হচ্ছে তুমি ইংলিশ কিভাবে এভাবে শিখলা, যেহেতু তোমাদের দেশের মানে স্কুলে বা কলেজে হ্যাঁ, ইংলিশটা ওইভাবে প্রায়োরিটি দেওয়া হয় না। তো রাইট। আমার মনে হয় এটা জাস্ট নিজে ট্রাই করলে এমনি এমনি হয়ে যায়। আর কথা বলার ক্ষেত্রে যে স্পোকেন ইংলিশটা লাগে, এটা আহামরি তেমন কঠিন না, নর্মালি মানে অ্যাজ ইউজুয়াল আমরা যেভাবে বাংলায় কথা বলি সেইভাবে জাস্ট ইংলিশে। আর কথা বলার বিষয়টা হলো একজন মনের ভাব আর একজনের কাছে প্রকাশ করা, তো এটা নর্মাল বিষয় হয়ে গেছে আস্তে আস্তে। এখানে আমার একটা ছোট টিপস থাকবে যারা আসলে ইংলিশ একটু ইমপ্রুভ করতে চায়। আমরা নর্মালি নেটিভ না যারা, তারা কি করি, আমি ফার্স্টে বাংলা চিন্তা করি আমি ভাত খাবো, এইবার সে ট্রান্সলেট করা শুরু করে যে আই উইল ইট রাইস। সো এই যে ট্রান্সলেশনের টাইমটাতে দেখা যাচ্ছে যে আমাদের টাইমটা অনেক ওয়েস্ট হয়ে যায়, মুখে কথা বেরোতে চায়। সো আমরা যদি থিঙ্কিংটা যদি ইংলিশে করতে পারি তখন দেখা যাচ্ছে ফ্লুয়েন্সিটা অনেক বেড়ে যায়। ফ্রি অনেক টুল আছে, ফ্রি ফর টক, স্পিক ইংলিশ, হ্যালো ইংলিশ, এই ধরনের অ্যাপে দেখা যাচ্ছে অনেক মানুষজন থাকে যাদের সাথে আমরা প্রতিদিন 20-30 মিনিট করে যদি কথাবার্তা বলি, তা ওরাও আমাদের মতো অল্প অল্প পারে, দেখা যাচ্ছে ফ্লুয়েন্সি চলে আসে। আর ক্লায়েন্টদের আসলে হ্যাঁ, কমন কিছু কথাবার্তা মানে আমাদের আহ, মানে যদি ওয়েবের ক্ষেত্রে বলি ইন্সপায়ারিং ওয়েবসাইট আছে কিনা, কোন প্ল্যাটফর্মে করতে চাও, কি কি ফিচার, তো এই কমন কথাবার্তা দেখা যায় 5-10টা মিটিং আসলে সাহস করে ঢুকে গেলে এটা অটো ডেভেলপ হয়ে এইখানে যায়। আর এইখানে ভাই আপনি যেটা বললেন না যে আমাদের থিঙ্কিংটা ইংলিশে করতে হবে, তো এইটা না করলে ইংলিশের জড়তা থাকেই যায়। হ্যাঁ, আর মানে আমার চিন্তা ভাবনা যদি ইংলিশে হয়ে যায়, বাংলা ভিতর যদি না থাকে, তাইলে আর কোনো সমস্যা থাকে না, ভয়টাও ফার্স্ট, কেটে যায়, সবকিছু হয়ে যায়। আর গ্রামার ট্রামার এগুলো আসলে ক্লায়েন্টরা ওভাবে দেখে না, right? আচ্ছা, হৃদয় শেখ জানতে চাইছে কোন ব্যাচের স্টুডেন্ট ছিল। ভাই হচ্ছে আমাদের আপার ক্র্যাশ এবং উইক্স ফ্লো ব্যাচের স্টুডেন্ট ছিল। আচ্ছা, ইউটিউব থেকে একজন কমেন্ট করছে যে রাইট, আমাকে এখনো পাগল বলা আছে, সম্ভবত ভাই ফ্রিল্যান্সিং করে। আচ্ছা, আচ্ছা, ইউটিউব থেকে আরেকজন, আমি মিনাজ ভাই বিগ ফ্যান, থ্যাংক ইউ। টিভি শো, ইউটিউব, ফেসবুক অনেক কিছু দেখছি, থ্যাংক ইউ ভাই। আচ্ছা, আর মজার একটা কোশ্চেন আসছে যেটা হচ্ছে ইউটিউব থেকে, ওয়েব ডেভেলপমেন্টে কাজ করলে আগামীতে কেমন কাজ করা যাবে, আর কোর্সের ভিতরে কি ক্লায়েন্টের কাজ প্রজেক্ট দেখানো হয় কি না, আর হচ্ছে কিভাবে ক্লায়েন্টের কাজ আনবো, এগুলো হ্যাঁ। সো বেসিক্যালি আমাদের কোর্সগুলো আসলে প্রত্যেকটাই ক্লায়েন্ট ওরিয়েন্টেড। ইভেন আমাদের যারা মার্কেট প্লেসে মানে ক্লাস নিচ্ছে এরা সবাই মার্কেট প্লেসে কাজ করে। সো আমরা মার্কেট প্লেসের লাইভ জিনিসগুলোকেই ফোকাস করি। পাশাপাশি আমি যেহেতু ফাইবার আপওয়ার্ক ক্র্যাশের ক্লাসগুলো নেই, আমি আমার নিজের অ্যাকাউন্টগুলো থেকেই আসলে ক্লায়েন্ট কনভার্সন, ক্লায়েন্ট প্রজেক্টগুলোই দেখাই আর কি। হ্যাঁ, ওকে, অলরাইট। এখন আমরা আরেকটা পয়েন্টে চলে আসবো তোমার কাছে। আহ, এই যে জানি তুমি ফাইবার এবং আপওয়ার্ক দুইটা মার্কেট প্লেসে খুব ভালো একটা স্টেজে আসো, 600-র উপরে কাজ কমপ্লিট করে ফেলছো। আমরা একটু যদি ডিফারেন্সিয়েট করি দুটো মার্কেট প্লেসের, যে কোন স্টেজে মানে একটা মানুষের আসলে দুইটা মার্কেট প্লেসে একসাথে ফোকাস করতে গেলে একটু টাফ হয়ে যায়। ইন দ্যাট কেস ধরা যাচ্ছে যে কেউ আগে একটা শুরু করতে যাচ্ছে, সেকেন্ড একটা শুরু করতে যাচ্ছে, কার কোনটা আগে শুরু করা উচিত, বা এই দুইটা মার্কেট প্লেসের ক্লায়েন্ট এবং ক্লায়েন্টের বিহেভিয়ার, প্রাইসিং এর ডিফারেন্স গুলো কেমন মনে হচ্ছে তোমার কাছে? আচ্ছা ভাই, আমি এর সাথে আর একটা বিষয় অ্যাড করব। আপনি তো দুইটার কথা বললেন, আমি আর একটা করবো লোকালি কাজের কথা। তো আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে আমি ফার্স্ট লোকালি কাজ করছি, আমার বিভিন্ন বড় ভাই মানে ওইখানে
টাকা পয়সার বিষয়টা ছিল না, আমার বিষয়টা ছিল আমার কাজটা শিখতে হবে, ক্লায়েন্ট রিকোয়ারমেন্টটা শিখতে হবে, কিভাবে রিকোয়ারমেন্টটা পড়তে হয় প্রাথমিক অবস্থায়। হ্যাঁ, Right. সো আমি প্রথম প্রায় 5-6 মাস আমার কিছু ভাইয়ের সাথে কাজ করছি। ওই জায়গায় টাকার কোনো বিষয় ছিল না, আমার যা দেয় খুশি হয়ে, বাট কাজটা যাতে আমি প্রপারলি করে দিতে, আমার প্রথম অবস্থায় ভুল যেত অনেক। সো ক্লায়েন্ট গুলো রিভিশন দিত, দেওয়ার পর আমি ওইগুলো সলভ করে দিতাম। আমি আচ্ছা রিভিশন বুঝতাম না, ভাই ওইগুলো আমাকে দেখায় দিত। হ্যাঁ, যেটা মনে করেন যে আজ আপনাদের বিভিন্ন কোর্সে আমি যে আপওয়ার্কে দেখছি, আমাদের সাথে পড়তো অনেকেই, মানে ক্লাস করতো, যে বিভিন্ন প্রজেক্ট পাইতো, সমস্যা হইতো, যেহেতু এখানে একটা সার্কেল আছে বা এখানে যে টিচারটা ছিল আপনি অনেক সময় দেখাই দিতেন যে এইটা এইভাবে সলভ করা যায়। হ্যাঁ, প্রাথমিক অবস্থা। আচ্ছা, right. এরপরে লোক আমি বলবো যে ফাইবারটাই আই থিঙ্ক বেস্ট হবে, কারণ ফাইবারে জাস্ট প্রপারলি একটা গিগ ম্যানেজ করতে পারলে, যদি করা যায়, এরপরে একটু ওয়েট করলে ওইখানে মানে অর্ডার আসা, তার মেসেজ আসা শুরু হয় ক্লায়েন্টের। আর যেহেতু বাইরে লোকালি কাজ করার একটা এক্সপিরিয়েন্স থাকবে, তখন ক্লায়েন্টের কাছ থেকে সহজেই তার রিকোয়ারমেন্ট গুলো নেওয়া যাবে, ক্লায়েন্ট অ্যাকচুয়ালি কি চাচ্ছে। আর মেইনলি ওইখানকার ক্লায়েন্ট গুলো তো আপনার ওইভাবে টেকনিক্যাল না, মানে কাজের ক্ষেত্রে, তার কারণে ওদের কাছ থেকে অনেক কিছু বলে বলে রিকোয়ারমেন্ট গুলো নেওয়া লাগে। আর লাস্ট স্টেপে রাখবো আমি আপওয়ার্কটাকে রাখবো, কারণ আপওয়ার্কটাকে এখানে ক্লায়েন্ট আসলেই 80% ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকে তুমি কি জুম মিটিং করতে পারবা কিনা। তো যখন জুম মিটিং এর বিষয়টা আছে, তখন অনেক কিছু ডিটেলসটাকে বোঝানোর একটা বিষয় থাকে। ভেরি নাইস। আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট আমরা অনেক সময় ফেস করি যে বিভিন্ন ধরনের ক্লায়েন্টের কাজ করতে গেলে অনেক সময় হাই বাজেট বা হাই টিকেটের ক্লায়েন্ট আসে, সেম কাজটা অনেক সময় একটা ক্লায়েন্ট অনেক কম বাজেটের নিয়ে আসে। তো এই দুইটা তুমি আসলে ডিফারেন্ট মানে কাজের কোয়ালিটি দিয়ে ডিফারেন্সিয়েট করো, নাকি সব ধরনের ক্লায়েন্টকে আসলে সমান সার্ভিস দিচ্ছ, বা নাকি অনেকের এরকম থাকে যে হাই টিকেট ক্লায়েন্ট বাদে ছোট অ্যামাউন্ট বা ছোট বাজারের কাজগুলো নিতে চায় না, বা তোমার স্ট্র্যাটেজিটা কি আসলে? আচ্ছা, আমার ক্ষেত্রে মানে একটা প্রথমের দিকে যখন আমি নতুন কাজ করতাম, মানে মার্কেট প্লেসে কাজ করতাম যখন, তখন আমি যেটা ফলো করতাম যে প্রাইস যাই হোক, কাজের কোয়ালিটিটা আমার কখনো কমানো যাবে না, সর্বোচ্চ কোয়ালিটিতে কাজ করতে হবে। সো আচ্ছা আচ্ছা। প্রথম দিকে যেটা হতো, অনেক ক্লায়েন্ট দেখা গেল $100 একটা প্রজেক্ট আসতো, আসে বলতো যে আমার বাজেট $50। হ্যাঁ, মানে দেখা গেলো একবারে কমে করতাম না, যে অনেক ক্লায়েন্ট এসে বলতো আমার $5 বাজেট, ওইসব কাজ করতাম না। তাহলে $100 বাজেট, মানে $100 হলে ভালো হয়, বলতেছে $50 বাজেট। তাই আমি আচ্ছা ওনার আচ্ছা। সাথে ওইভাবে কোনো বার্গেনিং এ যাইতাম না, কারণ বার্গেনিং এ গেলে আমার মতো আরো অনেক ফ্রিল্যান্সাররা আছে, তাদেরকে উনি কাজটা দিয়ে দেবে। তা আমি ওই কাজটা $50 করতাম। তো আমি এইটুকু আমার উপর ট্রাস্ট ছিল যে কাজটা করার পরে উনি অবশ্যই আমার কাছে ফিরে আসবে। এরপরে যখন নেক্সট প্রজেক্টটা নিয়ে আসে, তখন ওনার কাছে প্রপার প্রাইসটা নিতাম এবং ওনাকে বুঝাইতাম যে কেন তোমার কাছ থেকে আমি এই প্রাইসটা নিতেছি। এবং রাইট। উনি তখন, ওনার যদি বাজেট না থাকে, উনি সেকেন্ড টাইম আমাকে বলতো, যেহেতু আমার উপর একটা ট্রাস্ট আছে, আমার কাজের কোয়ালিটিটা ভালো। তো এইভাবে মেনলি আমি মানে এই জিনিসটা আমি ফলো করি। আর রাইট। এর কারণে আমার হিউজ পরিমাণে রিপিট ক্লায়েন্ট আছে, যাদের কাছে দেখা যায় একটা সময় $150 যে প্রজেক্ট করছি, মানে ক্লায়েন্টের সাথে কাজ করছি, ওনার আমার উপরে ট্রাস্টের কারণে দেখা গেল নেক্সট ডে, মানে একটা সময় যাওয়ার পর $500 $600 এরকমও মানে প্রজেক্ট আমার দিছে। কারণ তখন ওনার কাছে প্রাইস বিষয়টা মেটার করতো না, ওনার কাছে মেটার করতো কাজের কোয়ালিটি না, আর কাজের কোয়ালিটি তো উনি আমার প্রতি ফুললি 100% ট্রাস্টেড। আর এক্স্যাক্টলি। এখন যেটা হয়, এখন অনেক ক্লায়েন্ট আসে, তো ক্লায়েন্ট আসলেই ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট দেখলে বুঝতে পারি যে এরা আসলে কোন দেশে, মানে এরা কি আসলে মানে মানে মিডিয়া নাকি নাকি লিগাল ক্লায়েন্ট। যদি লিগাল ক্লায়েন্ট হয়, তাহলে তার সাথে মিটে যেয়ে বলি যে কেন তোমার বাজেটটা কম, এই ফাংশন করার জন্য তো এত টাকা লাগবে, তুমি তাহলে ফাংশনটা লেস করো। আর যখন যেগুলো দেখি মিডিয়া, যেমন ইন্ডিয়া আছে, পাকিস্তান আছে, আবার অনেক ইউএসএও আছে, বাট ওই যে পাকিস্তান থেকে ইউএসএ এর আইডি, বাট ওরা তখন প্রাইস গুলো বলে, এমনি বোঝা যায়, তখন ওদের কাজগুলো করি না, কারণ ওরা অনেক রিভিশন দেয়, অনেক মনে করেন যে ডিস্টার্ব করে তাদের ক্ষেত্রে। ভেরি ট্রু, ভেরি ট্রু। চমৎকার একটা আইডিয়া পাইলাম আমরা। অর্থাৎ ক্লায়েন্ট দেখে বুঝতে হবে, রিসেলিং ক্লায়েন্ট মানে আমি একটু বুঝাই বলি যারা নতুন। ধরা যাক আমি একটা এজেন্সি, আমি আমার হাতে অনেকগুলো কাজ আছে ক্লায়েন্টের, তো আমি কি করলাম, আমি নিজে কাজ না করে আমি আউটসোর্স করলাম মার্কেট প্লেস থেকে, কিন্তু ভায়া হয়ে আসতেছে আমার। হ্যাঁ, আমার ডাইরেক্ট কিন্তু আমার কাজ না, হয়তো আমার কোনো একটা ক্লায়েন্টের কাজ আমি নিছি, তো আমি যে বাজেটটা নিয়ে আমি নিশ্চয়ই হায়ার করার সময় সেই বাজেট দিব না, অবশ্যই আমার প্রফিট রেখে আমি আসলে আহ, আরেকজনকে হায়ার করবো। ওকে, সো এই জায়গাটাতে আসলে ও যেটা বলতেছে যে ভায়া ক্লায়েন্ট গুলোকে সে স্কিপ করার ট্রাই করে, আর ডিরেক্ট ক্লায়েন্ট যদি হয় সেক্ষেত্রে বাজেট ফ্রেন্ডলি, আসলে একটা বাজেট যদি না হয় সে অ্যাড অন সার্ভিস অফার করতেছে, বা একটা ক্লায়েন্টকে কনভিন্স করার জন্য সে ফিচার বাড়াইতে কমাইতে বলতেছে, বা মানে এই যে অ্যাডজাস্টমেন্ট গুলা, একটা মানে আমাদের এই নেগোসিয়েশন পাওয়ারটাই অনেকের নাই। একটা ক্লায়েন্ট আসছে, যে বাজেট বলছে, আমরা ওকে
একটা হচ্ছে আমার মনের মধ্যে আছে এটা কাছাকাছি চলে আসছে, ফাইন। আরেকটা হচ্ছে আমি অনেক দেখতেছি লেস বাজেট, এখন এই ক্লায়েন্টটাকে আসলে হাতছাড়া করাটাও আমার অ্যাকাউন্টের জন্য ক্ষতিকর। ইন দ্যাট কেস আসলে এই যে কমিউনিকেশন বা নেগোসিয়েশন পাওয়ার, যেটা মিনহাজ বলবো, উইচ ইজ রিয়েলি গ্রেট, এবং এটা সবার আসলে থাকা উচিত। ওকে, থ্যাংক ইউ ফর দ্য আইডিয়া। আচ্ছা, এখন আমাদের আরেকটা ফ্যাক্ট হচ্ছে আমরা যখন এই ফাইবার আপওয়ার্ক দুটো মার্কেট প্লেসে কাজ করতে চাচ্ছি, এবং মানে বিশেষ করে আপওয়ার্কের ক্ষেত্রে এখন একটা ইনভেস্টমেন্টের ব্যাপার চলে আসে, হ্যাঁ। সো তোমার ক্ষেত্রে আসলে হিট করা বা প্রোফাইল বুস্টিং, অ্যাভেলেবেল ব্যাচ, এগুলোতে আসলে মানে কেমন কানেক্ট খরচ হয় বা কেমন ইনভেস্টমেন্ট লাগতেছে এখন কারেন্টলি? মানে ধরো তোমার টোটাল আর্নিং এর কত পার্সেন্ট ইনভেস্টমেন্টে চলে যায় আপওয়ার্কে কাজ করতে? না, এখন হয়েছে কি, আমি তো মনে করেন প্রথমের থেকে আপওয়ার্কে না, যেহেতু ফাইবারে প্রথমেই, তো ফাইবারে তো আমার একটা কাজের অভিজ্ঞতা আছে এবং আমার কাছে ইনভেস্ট করার মতো এনাফ টাকা পয়সাও আছে। তো আপওয়ার্কে আমি যেটা করি, দেখা গেল অত সমস্যা হচ্ছে না, আপওয়ার্কে ক্লায়েন্ট আছে, ওদের দেখা গেল একবারে $70, $80 বা $100 কানেক্ট কিনে রাখি। সো ওটা যেভাবে খরচ হয়। আর মেইনলি একটা হয়েছে, এখন তো আমাদের একটা এজেন্সি আছে, আমার সাথে টিম মেম্বার আছে। সো এবং বাহিরে আরো অনেক এজেন্সির সাথে আমরা কাজ করি, মানে বাংলাদেশের লোকাল, যে প্রথম দিক থেকে যে লোকাল এজেন্সিগুলো কাজ করছি ওগুলো তো ছাড়ি নাই, ওগুলোও চলতেছে। যার কারণে আমাদের মোটামুটি আলহামদুলিল্লাহ কাজের প্রেশার ভালোই আছে, তার কারণে আপওয়ার্কে ওইভাবে বিট করার সুযোগ পাই না। আপওয়ার্কে জাস্ট আমরা ওই যে অ্যাডটা রান করে রাখি, আর ওইখান থেকে ক্লায়েন্ট আসে, ওই আর যে ক্লায়েন্টগুলো আসে আমরা তাদের মানে প্রপারলি সার্ভিস দেওয়ার ট্রাই করি, যে তার কি কাজ লাগবে। তার যে মানে আমরা যেহেতু ওয়েবসাইট নিয়ে কাজ করি, বাট একজন দেখা গেলো গ্রাফিক্স, একটা লোগো লাগবে, বা আপনার ফুললি ডেভেলপমেন্ট লাগবে লারাবেলে। সো আমরা সবগুলোই সার্ভিস দিই, হ্যাঁ। যার কারণে আমাদের মানে ওই রকম হয় না যে অনেক ক্লায়েন্ট লাগবে, ওইরকম না। আমাদের কাছে যে কটা ক্লায়েন্ট আসে এগুলোর প্রপার ভাবে মেনটেন্স করতে পারলে এটাই আমাদের কাছে এনাফ হয়ে যায়, মানে হিউজ পরিমাণে। চমৎকার। আচ্ছা, জবের পাশাপাশি ফ্রিল্যান্সিং করা যায় কিনা একটা কোয়েশ্চেন আছে। এটা ইনিশিয়ালি হয়তো করা যাইতে পারে, বাট আমি যদি আসলে মানে ইটস নট লাইক দ্যাট টিউশনি, আমি টিউশনি করতে যাচ্ছি, আমার একটা কিছু জব আছে, বা আমি একটা টিউশনি বা ছোট ব্যবসায় একটু সময় দিলে হচ্ছে, এটা ইনিশিয়ালি হয়তো পসিবল। আমার কাছে যদি মোবাইল থাকে, মোবাইলে কমিউনিকেশন করলাম, রাত্রেবেলা বসে কাজ করলাম। 2012-13 আমি এভাবেই শুরু করছিলাম জবের পাশাপাশি। বাট একটা স্টেজে এসে যখন কাজের প্রেশার বাড়বে, কাজ যদি আমরা না নিতে পারি বা কাজ রোল আউট না করতে পারি, শেষ না করতে পারি, তাহলে কিন্তু ওই অ্যাকাউন্ট গুলোতে মানে সার্ভাইভ করাটা, সো মানে আসলে শুরু করা যেতে পারে ইনিশিয়ালি, বাট একটা স্টেজে গিয়ে যখন ক্লায়েন্টের আনাগোনা বাড়বে, সেক্ষেত্রে আইদার যদি জব আমি করতে চাই পাশাপাশি, তাহলে আমার টিম ম্যানেজ করতে হবে, আর যারা আমার কাজ উঠাই দিবে আমি হয়তো কমিউনিকেশন গুলো ম্যানেজ করতেছি, এরকম হতে পারে। আচ্ছা, এই যে টিমের কথা আসলাম আব্দুল্লাহ, এই যে টিম ম্যানেজমেন্টের ক্ষেত্রে তুমি কি ভার্চুয়ালি এখন ম্যানেজ করতেছো, নাকি তোমার যারা আছে এরা ইন হাউস বা এক জায়গায় এসে কাজ করতেছে, বা এই মানে একটা মানুষ কখন টিম স্টার্ট করবে? আর একটা পয়েন্ট অ্যাড করি, যে মানে হয় না যে আমি আসলে বুঝতেছি আমার কাজের লোড বেড়ে গেছে, কতটুকু লোডেড হইলে আই শুড হায়ার আ টিম, এবং এই জায়গাটার ম্যানেজমেন্ট তুমি কিভাবে করো আব্দুল্লাহ? আচ্ছা, আমার এটা অ্যাকচুয়ালি টিম মেম্বার গুলো সব ভার্চুয়ালি, এক একজন মানে এক এক জেলায় বাসা। সো আচ্ছা আচ্ছা এমনও রিসেন্টলি একটা ছেলের সাথে আমি দেখা করলাম, আমার টিম মেম্বার সাথে 4 বছর পর তার সাথে দেখা গেলাম, মানে ফার্স্ট মিট তাও আবার, হ্যাঁ। আচ্ছা আর আচ্ছা আমার মেনলি টিমমেট গুলো গুছাইছি এইভাবে, বিভিন্ন কমিউনিটির সাথে যুক্ত ছিলাম, যেটা প্রথমে বলছি, যেমন কাজ করতে অনেক সমস্যা হইতো। সো এই জন্য বিভিন্ন কমিউনিটির সাথে যুক্ত হইতাম, যেমন কোর্টম্যান বিডি আছে, এরকম আরো অনেক কমিউনিটির সাথে যুক্ত ছিলাম। তো ওইখান থেকে পরিচয় হওয়ার মাধ্যমে একসাথে কাজ করা। প্রথমটা স্টার্ট হচ্ছে এইভাবে, যে আমার মানে মূলত যদি ফাইবারের একটা গিগ র্যাঙ্ক থাকে তাহলে সেই কাজই 4-5 জন মিলেও শেষ করতে পারে না। তো আমার প্রথমের দিকে যখন কাজের চাপটা বেশি ছিল, তখন বিভিন্ন ওই পরিচিত ভাইদের মাধ্যমে কাজ করতাম। এর মধ্যে অনেকেই দেখা গেল চলে গেছে, আর যে কয়জন লাস্ট পর্যন্ত টিকছে, দেখছে যে না, এনাদের সাথে খুব সম্পর্ক, ভালো সম্পর্ক, এবং ইনি আমার মনের কথা বোঝে, আমি তার মনের কথা বুঝি, হ্যাঁ, এবং অনেক অনেস্ট। সো তাদেরকে দিয়ে লাস্টে আপনার রিসেন্টলি 1 বছর হলো আমরা একটা ফুললি টিম মানে মেক করে এজেন্সি কোয়ালিটি, এজেন্সির নাম আপনার websolvity.com, এটার আন্ডারে নর্মালি এখন সব প্রজেক্টগুলো মেনটেন্স করি। আর আমাদের কাজ যেহেতু আপনার মানে মেইনলি বিষয়টা থাকে যে কোয়ালিটি যাতে লেস না হয়, আর আপনার কাজটা যেহেতু সম্পূর্ণ ভার্চুয়াল কাজ, তো এই জন্য আমার নিজে কোনো অফিস টফিস নেইনি, কারণ টিম মেম্বার ওদের ফ্যামিলি আছে, ওদেরও কাজ আছে। তো আমি মনে করি ফ্যামিলিটা থাকলে আর কাজটা খুব ভালো হয়, সবার সাথে দেখা হচ্ছে। আর একটা জায়গায় কাজ করলে তো একটা বোরিংনেস চলে আসে, ওটা ওয়ান কাইন্ড অফ জব হয়ে গেল তাইলে তো। তাহলে তো ফ্রিল্যান্সিং এ যে ফ্রিডমটা, মানে
জাস্ট ফ্রিডম বলতে যে আমি ঘুরে বেড়াতে পারবো এরকম ফ্রিডম না, আমাদের সবার সাথে দেখা হচ্ছে, ফ্রেন্ড সার্কেলের সাথে বিকালে বেরোলে দেখা হচ্ছে, এইটুকু যাতে থাকে। তো আই থিঙ্ক এইটা আমার কাছে ভালো লাগছে যে এভাবে কাজের গতিটা আরো ভালো হয়। না, এটা অবশ্যই অবশ্যই আমাদেরও অফিসে 50% হচ্ছে ভার্চুয়ালি কাজ করে, আর 50% হচ্ছে হাইব্রিড মডেল, অর্থাৎ 15 দিন অফিস আসে আর 15 দিন বাসা থেকে কাজ করে। ইটস এ গুড, মানে যদি ম্যানেজ করা যায় বা ম্যানেজ করার মতো অ্যাবিলিটি থাকে বা প্রপার এমপ্লয় বা যারা আসলে কাজ করতেছে টিম মেম্বার আমরা প্রপারলি পাই, তাইলে ফিজিবল এবং এটা সবার জন্য। এটা আবার কি এরকম টিমমেট পাওয়াটা অনেক টাফ বিষয়। আমি এই পর্যন্ত কাজ করছি অনেক মানুষের সাথে, কিন্তু সবাই কিন্তু টিম মেম্বার হিসেবে আসে নাই লাস্ট পর্যন্ত। ভেরি তো ট্রু, আমি ভেরি লাস্ট ট্রু। 3-4 জনকে পাইছি, যারা মনে করেন যে প্রায় 50-60 জনের ভিতর থেকে 3-4 জনকে পাইছি যারা মনের মতো হয়েছে, হ্যাঁ, এবং মানে অনেস্ট। যে ভাইগুলো আমার সাথে কাজ করে তারা অরিজিনালি খুব অনেস্ট এবং ভেরি নাইস। সৎ, যার কারণে মনে করেন যে আল্লাহ মিলাই দিছে অনেস্টলি বলতে গেলে। ভেরি ট্রু, ভেরি ট্রু। এরকম আসলে ভার্চুয়ালি আমি শুরুর দিকে দেখতাম, আমি একটা কাজ দিছি, কাজ দেওয়ার পর আমার ডেলিভারি টাইম হয়ে গেছে, জিজ্ঞাসা করলাম কি অবস্থা, বলে ভাই আমি তো ঘুরতে গেছিলাম, কাজটা ধরতেই পারিনি। হ্যাঁ, ও তো আর আসলে আমার অ্যাকাউন্টের ইম্প্যাক্টটা বুঝবে না। হ্যাঁ, তো এই জায়গাগুলো আসলে সিনসিয়ারিটি, রেসপন্সিবিলিটি, তারপর হচ্ছে অনেস্টি, ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, ভেরি নাইস। আমরা আরেকটা কোয়েশ্চেন হচ্ছে, আচ্ছা এআই এজেন্ট অটোমেশন ভালো না উইক্স ওয়েব ফ্লো? যেহেতু ওয়েবে ভালো লাগা কাজ করে উইক্স ওয়েব ফ্লো আর এআই এজেন্ট অটোমেশন, এটা টোটালি নতুন একটা স্কিল যেটা মার্কেট প্লেসে এখনো ওইভাবে কম্পিউটার তৈরি হয় নাই, সো ইউ ক্যান ট্রাই দ্যাট অলসো। আচ্ছা, আরেকটা জিনিস, একটা ক্লায়েন্ট, আমরা লং টার্ম ক্লায়েন্টের ব্যাপারে চিন্তা করি না, যেটা আমাদের একটা কমন ব্যাপার। আমরা ওয়ান টাইম সার্ভিস দিতে চাই মার্কেট প্লেসে। হ্যাঁ, একটা ক্লায়েন্ট আসছে, ওরা কোনোভাবে 5 স্টার নিয়ে বের করতে পারলে, বাট অন্তত 100 কাজ করে আমি যদি 5-10টা লং টার্ম ক্লায়েন্ট তৈরি না করতে পারি, তাহলে বুঝতে হবে যে আসলে আমার লং টার্ম ক্লায়েন্টকে সার্ভ করার ক্যাপাবিলিটি নাই বা থিঙ্কিং নাই। একটা ক্লায়েন্টকে মানে লং টার্ম করার জন্য, বিশেষ করে ওয়েবের ক্ষেত্রে দেখা যায় প্রত্যেক 1 বছর পর রিডিজাইন সার্ভিস আসতে পারে, ফিচার বেস জিনিসপত্র আসতে পারে। হ্যাঁ, তো হাউ ডু ইউ অ্যাকচুয়ালি কমিউনিকেট, বা একটা ক্লায়েন্টের সাথে সম্পর্কটা তুমি কেমনে মেনটেন করো যে একটা ক্লায়েন্টকে লং টার্মে কনভার্ট করা যায়? যেমন তুমি লোকালি অনেক ক্লায়েন্টের কাজ এখনো করতেছো মার্কেট প্লেসের পাশাপাশি, সো হোয়াট ইজ দ্য কি? আচ্ছা, আমি মেন বিষয়টা ফলো করি যে প্রাইস কোনো ম্যাটার না, আমার ক্লায়েন্ট যাতে স্যাটিসফাই হয়। ক্লায়েন্ট স্যাটিসফাই আসলে এমনি টাকা আসবে, আমি লোক এটা মেনটেন করি। যার কারণে বিষয়টা আমার এরকম হয় যে সাপোজ আমি একটা ক্লায়েন্টের কাজ করলাম, তো ক্লায়েন্টের ওই একটাই প্রজেক্ট, ওনার আর কোনো প্রজেক্ট নাই, বাট উনি আমার কাজে এতটা খুশি হয়েছে যে উনি ওনার ফ্রেন্ড সার্কেল বা আরো এরকম আদার্স 3-4 জন এরকম আমার কাছে রিফার করছে যে তুমি এর কাছে কাজ করতে পারো। দেখা গেল যাদেরকে রিফার করছে তারা আবার রিফার করে, তারা দেখা গেল লং টাইম, আবার দেখা এরকম একজন চলে আসলো যার প্রতিনিয়ত কাজ লাগে, মাসে একটা প্রজেক্ট লাগে, তারা দেখা গেল কাজটা করার পরে যখন আসলে যখন দেখে যে না আসলে কাজ করতেছে, তখন দেখে যে তখন এমনি লং টাইম হয়ে যায়। যেমন আমার রিসেন্টলি একটা ক্লায়েন্ট আছে, এই ক্লায়েন্ট আমার প্রতি এতটাই মানে স্যাটিসফাই যে এই ক্লায়েন্টের মানে ওনাদের এজেন্সির যত প্রজেক্ট আছে উনি একা আমার সাথে করাই মানে করে আমার সাথে কথা বলা লাগে প্রত্যেকটা প্রজেক্টে। তার কারণ উনি আচ্ছা, একা পারে দেয় না বিধায় ওনার যে টিম মেম্বার গুলো আছে, টিম মেম্বার গুলোরে আমার কাছে পাঠায়, তো তুমি এই প্রজেক্টটা নিয়ে এর সাথে কথা বলো, এই প্রজেক্টটা নিয়ে এর সাথে কথা বলো। নাইস নাইস, চমৎকার। সো এগুলা মাথায় রাখতে হবে আমাদের যারা লাইভ দেখতেছি। আচ্ছা, মিনহাজ, কখন তোমার কাছে মনে হয়েছে ইউ আর সাকসেসফুল এবং এই সেক্টরটাতে তুমি থাকবা? অনেক সময় এরকম হয় না যে আমি ট্রাই করলাম, কিছু আসতেছে সাকসেস, কিছু আর্নিং আসতেছে, বাট স্টিল আমাদের মানে ব্যাক অফ মাইন্ডে কাজ করে যে এখানে আসলে আমি লং টার্ম সার্ভাইভ করতে পারবো কিনা বা অন্য কিছু চিন্তা করবো কিনা। বা তোমার ক্ষেত্রে কখন মনে হয়েছে যে দিস ইজ পারফেক্ট ফর ইউ, আমি এখানেই থাকবো, মানে কোন স্টেজে যাওয়ার পর? আচ্ছা ভাই, এইখানে একটা বিষয় হলো যেহেতু এখন কিন্তু এআই চলে আসছে, হ্যাঁ, তো আমরা কাজটা শিখছি লোক 20 সাল থেকে, আর 21-22 সালের দিকে মার্কেটে ঢুকি। তো আমরা লোক এই মাত্র লোক মনে করেন যে এখন যে টাইমটা চলে এই টাইমটা লোক কাজ কাম শিখে, কারণ এখানে তো শুধু প্রজেক্টের কাজ শিখলে হচ্ছে না, প্রজেক্টের কাজ শিখতে হবে, ক্লায়েন্ট ম্যানেজমেন্ট শিখতে হবে, প্রজেক্টে মানে আমি ওয়েব ডেভেলপমেন্ট কাজ করি, আমার বাকি সবকিছু নলেজ রাখতে হবে, গ্রাফিক্স, অ্যাড মার্কেটিং সবকিছু নলেজ রাখতে হবে। সো এইগুলো শিখার পর এই মনে করেন যে এই এআই আসার এই টাইমে লোক আমরা কেবল লোক সবকিছু মানে স্টেবল করছি। এখন এই মুহূর্তে এআই আসার কারণে আমাদের নতুন করে আবার অনেক কিছু লার্নিং করা লাগতেছে। সো যার কারণে এটা আমাদের জন্য একটু মানে আমাদের না সবার জন্য একটু প্রবলেম হয়ে গেছে। শর্ট, ভেরি ট্রু, ভেরি ট্রু, মানে ভেরি এটা নতুন করে ট্রু। শেখা লাগতেছে আমাদের কাছে আবার। ডাইভার্সিফিকেশন হইছে, তাল মিলাইতে হইতেছে আমাদের ক্লায়েন্টদের সাথে, হ্যাঁ, রিকোয়ারমেন্টের সাথে। ভেরি ট্রু, ভেরি
ফাইবারের ক্ষেত্রে তোমার প্রোফাইল র্যাঙ্ক করার ক্ষেত্রে তোমার কাছে কি স্ট্র্যাটেজি, মানে মেইন স্ট্র্যাটেজিটা কি মনে হয়েছে? যদিও তোমরা যখন কাজ স্টার্ট করছো তখনকার সময় আর এখনকার সময় আসলে ডিফারেন্স অনেক আলাদা। ইন দ্যাট কেস তোমার কাছে আসলে মানে কোনটা, মানে কি জিনিস তোমার কাছে মনে হয়েছে উইচ ইজ পাওয়ারফুল টু র্যাঙ্ক এ গিগ? সেক্ষেত্রে সার্ভিস কম, ক্লায়েন্ট বেশি, বা গিগের ডেসক্রিপশন, মার্কেট, অনেক কিছু তো আমরা করি। সো হোয়াট ওয়াজ দ্য কি ফ্যাক্টর তোমার কাছে মনে হয়েছে? আমি যেটা ভাবছি ভাই, আমি প্রথমে মার্কেটটা ফুল রিসার্চ করছি, যেটা আপনি ভিডিওতে দেখাইছিলেন যে কিভাবে অ্যাকচুয়ালি কাজ করতে হবে। মেনলি আমাদের মানে প্রথম দিকে যেটা করে মানুষজন, সাপোজ ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করি, সো দেখা গেল গিগ বানায় ওয়ার্ডপ্রেসের উপরে। সো ওয়ার্ডপ্রেসের উপরে তো হাজার হাজার গিগ আছে এবং অনেক গিগ র্যাঙ্কিং আছে। সো আপনার ভিডিওতে আমি প্রথমের দিকটা ফলো করছিলাম যে আমাদের কাজ করতে হবে ছোট ছোট নিশ নিয়ে। সো একটা নিশ নিয়ে যদি একটা ক্লায়েন্ট আসে, আমার গিগে একটা ইম্প্যাক্ট করতেছে, হ্যাঁ। এরপরে আস্তে আস্তে আরো উপরের দিকে যাবে। সো যার কারণে আমি খুব ছোট ছোট নিশ বের করি, যেখানে আপনার কাজের দেখি যে এখানে ক্লায়েন্ট মানে গিগের পরিমাণ কম আছে, এখানে ওই ছোট ছোট নিশ বের করে মানে ফার্স্টের দিকে আপনার ফাইবারে গিগটাকে হলো র্যাঙ্ক করায়। ভেরি নাইস, ভেরি নাইস। আচ্ছা, আমাদের অনেকগুলো ফ্যাক্টরের মধ্যে একটা ফ্যাক্টর হচ্ছে মার্কেট প্লেসে সার্ভাইভ করতে গেলে আমাদের ইনিশিয়াল স্টেজে দেখা যায় অনেকে কাজ পাচ্ছে না, স্ট্রাগল করতেছে। মিড লেভেলে গিয়ে অনেক সময় আমি একটা দুটা রেটিং খারাপ খেয়ে গেলাম, তখন একটা স্ট্রাগল পিরিয়ড থাকে। আবার এই যে এখন একটা এআই এর ভোলাটাইলাইজেশন আসতেছে, যেখানে আসলে আমার কাছে মনে হইতেছে যে আসলে নতুন অনেকগুলো অপশন আসতেছে, আবার অনেকগুলো জিনিস অবসোলেট হয়ে যাচ্ছে। হ্যাঁ, তোমার সবচেয়ে স্ট্রাগলের জায়গা ছিল কোনটা, বা কোন পিরিয়ড মার্কেট প্লেসে কাজ স্টার্ট করার পর? মার্কেট প্লেসে কাজে ভাই যে প্রথমের দিকে ছিল আমার মানে প্রথমের দিকে যেটা বললাম যে আমার কম্পিউটার ভালো ছিল না, আমার নেট ঝামেলা ছিল, তারপরে ইংলিশ পারতাম না ঠিক মতো, আর তারপরে আমার কোনো কমিউনিটির সাথে যুক্ত ছিলাম না, যার কারণে আমি 21 নম্বর ক্লায়েন্টের ফার্স্ট কাজ পাই। তো আর আমার একটা লাকি একটা বিষয় কি, আমার প্রথম ক্লায়েন্ট অনেক ভালো ছিল। প্রথম ওই ক্লায়েন্টটা আমার এখনো কাজ করে, এই যে আমি মিট করা অবস্থায় আমার মেসেজ দিছে একটা প্রজেক্ট নিয়ে যে আমি রেডি করতেছি, তুমি কি ফিরে আসো কিনা, এই মিটে থাকা লাইভে থাকা অবস্থায়। আচ্ছা তো আচ্ছা। আর আর প্রথম দিকে লাকটা ভালো ছিল যে আমি যে প্রজেক্টটা পাই, প্রথমে ফার্স্ট প্রজেক্ট যেটা পাই, প্রজেক্ট পাওয়ার পর আমি সারা রাত ঘুমাইনি যে কাজটাকে আমি করতে পারবো কিনা, আমার অ্যাকাউন্টটা র্যাঙ্ক করছে, অ্যাকাউন্টটা মনে হয় আজকেই শেষ হয়ে যাবে, হ্যাঁ। আচ্ছা সো বাট ওই প্রজেক্টটা আমি যেভাবে হোক কমপ্লিট করে দিয়েছিলাম, ক্লায়েন্টটা ভালো থাকার কারণে আমার 5 স্টার দিছিল, প্লাস আমার একটা টিপসও দিছিল। বাট প্রজেক্টটা এখন দেখলে আমি ভাবি যে কি কাজ করছি। সো যে কারণে ওর পর থেকে আমার আর ওইভাবে কোনো স্ট্রাগল করা লাগে, ওইভাবে কোনো সমস্যাই হয়নি। তো সমস্যা হয়েছে মাঝে বিভিন্ন অনেক ক্লায়েন্ট আসতো, আসলে আপনার বিভিন্ন কাজ কাম করায় নিয়ে চলে যেত, টাকা দিত না, অথবা আপনার যে এগুলো। তো এইটার পর লোক আমি বুঝতে পারলাম যে কোন ক্লায়েন্ট গুলোর কাজ করা উচিত, কোন ক্লায়েন্ট গুলোর কাজ করা উচিত না। রাইট। আর আর প্রথম থেকে যেহেতু আমি প্রত্যেকটা প্রজেক্টে ফুললি এফোর্ট দিতাম, তো আর প্রজেক্ট গুলো শেষ হওয়ার পরে প্রতি মাসে আমি নর্মালি ক্লায়েন্টের নক দিই যে তোমার প্রজেক্টটা কেমন চলতেছে, কি দেখি অবস্থা, কোনো আপডেট লাগবে কিনা, মানে খোঁজ খবর জাস্ট নিই। তো যার কারণে আমার ওইভাবে কোনো প্রবলেম হয় নাই। তবে আমি অনেকের দেখছি প্রবলেম, যারা যে প্রথম প্রজেক্ট গুলো নেওয়ার পরে ক্লায়েন্ট মানে তাদের দিক থেকে তারা সর্বোচ্চ কাজটুক করে, বাট ক্লায়েন্টের মনের মতো হয় না, যার কারণে প্রথমের দিকে আপনার 1 স্টার রিভিউ, কাজ ক্যান্সেল হয়ে যায়, তার কারণে মন টন অনেক ভেঙে যায়, আর প্রথমের থেকেই আপনার ওর থেকে সরে পড়ে। আমরা কিন্তু আড্ডা দিচ্ছি আব্দুল্লাহ মিনহাজের সাথে, যে ফাইবারের লেভেল 2 সেলার, আপনাকে টপরেট ফ্রিল্যান্সার, এবং পাশাপাশি শুধু মার্কেট প্লেস থেকেই $50,000 উপর ইনকাম করে ফেলছে এবং 600+ জব কমপ্লিট করে ফেলছে। অনেক আইডিয়া নিলাম আমরা। তার মানে শেষ দিকে একদম আমরা মোস্ট যে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, অনেকে মানে অনেক সময় অনেক ফ্রিল্যান্সারদের আসলে সারা রাত জেগে কাজ করতে হয়, বা তুমি কি ম্যারিড আব্দুল্লাহ মিনহাজ? জি জি, আমার একটা ছেলে আছে। এই যে ফ্যামিলি ম্যানেজ করে অনেক সময় রাতে কাজ করবে, তোমার শিডিউলটা কি আসলে? হাউ ইউ আর ম্যানেজিং দ্য এভরিডে টাইম শিডিউল এন্ড ক্লায়েন্ট হ্যান্ডলিং এভরিথিং? আচ্ছা, আমি প্রথমের দিকে ভাইয়া মানে যখন মানে অ্যাকাউন্ট খোলা নতুন কাজ করি, আমি সারা রাত জাগতাম। আমি ভিডিওতে দেখছিলাম কোনো একটা ভিডিওতে, মানে অন্য মানুষের, যে রাত জাগে কাজ করতে হবে, মানে আমাদের একটা ধারণা তৈরি হয়ে গেছিল ফ্রিল্যান্সিং মানে রাত জাগতে হবে। তো এরপরে কোন একটা আমার একটা পোস্ট করে দেখলাম যে না, ফ্রিল্যান্সিং বিষয়টা রাত জাগার বিষয় না, রাতে হয়তো বা ক্লায়েন্ট আসে। সো বাট আমার রাত জাগা উচিত হবে না, রাত জাগলে শরীরে অনেক ক্ষতি হয়, যার কারণে আস্তে আস্তে রাত জাগা কমায় দিলাম। আর সেকেন্ড বিষয়, আমি ভাই ট্রাস্ট করি ভাই আল্লাহর উপরে, আমার ভাগ্যে জিনিসটা আছে, আমার সর্বোচ্চ ট্রাই করতে হবে, ওইটা আমার হবেই।
সো এরপরের থেকে আমি রাত জাগা ফুললি স্টপ করলাম, কারণ রাত জাগলে ফজরের নামাজটা পড়া যাইতো না। যার কারণে আমার লাইফে এরকমও হয়েছে, একটা ক্লায়েন্টকে আমি 3 দিন পরে রিপ্লাই দিছি, ক্লায়েন্টটা আমারই প্রজেক্ট দিছে। তো আমি আমি যেটা বিলিভ করি যে আমার সর্বোচ্চ ট্রাস্ট করে যাইতে হবে, আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে। আমার আমার রিজিক যেখানে আছে সেখানে এমনি হবে, এমনি ক্লায়েন্ট আমার জন্য ধরে চলে আসবে। এক্স্যাক্টলি, ভেরি ট্রু একটা আনসার আমরা পাইলাম। তো আমরা আমাদের লাইভটা কিন্তু ইনস্টাগ্রাম, ফেসবুক, তারপর হচ্ছে লিঙ্কডইন এবং মাল্টিপল ইউটিউব চ্যানেল থেকে একসাথে সম্প্রচার হচ্ছে। অনেকগুলো কোশ্চেন পাইছি। আচ্ছা, ওয়েব ডেভেলপমেন্টের কম্পিটিশন কেমন? আচ্ছা, আমি যদি তোমাকে বলি যে তুমি ওয়েব ডেভেলপমেন্ট এবং সিএমএস এই দুটা জিনিস নিয়ে কাজ করতেছো, তো তোমার এই জায়গায় আসতে গেলে একজন নতুন যে আছে তার জন্য আসলে রোড ম্যাপটা কি হবে? প্রথমে সে কোডিং শিখবে নাকি সিএমএস শিখবে, কোনটার পর কোনটা শিখবে, একটু শর্টে যদি বলতে। আচ্ছা, এইটার ব্যাপারে ভাই আমি যেটা বলবো যে যে কোনো কাজ শিখতে গেলে একবার বেসিক থেকে শেখা ভালো, তাহলে পরবর্তীতে কোনো সমস্যা হয় না। সো আমি সাজেস্ট করবো মানে ডেভেলপ শিখুক বা ওয়ার্ডপ্রেস শিখুক, এলিমেন্টার শিখুক, সে যাতে এইচটিএমএল সিএসএসটা মিনিমাম শিখে আসে, যাতে পরবর্তীতে কাজ করতে গেলে ওটা আরো ইজি হবে এবং নেক্সটে যে কোনো লাইনে চলে যেতে পারবে ইজিতে। রাইট, ফ্যান্টাস্টিক। একদম শেষ কোশ্চেন, নতুন যারা এই সেক্টরে আসতে যাচ্ছে তাদের জন্য গাইডলাইন, কমপ্লিট গাইডলাইন। গাইডলাইন বলতে হয় মানে আমি আমি নিজে ফেস করছি, আমার ফ্রেন্ড সার্কেল যারা কাজ করে তারা ফেস করে। যেটা লোক ওই প্রথমে যেটা বললাম, একটা গল্প বললাম যে আমার লাইফের যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে আমার 2 দিন লাগছে। So, আমি যদি একটা কমিউনিটির সাথে যুক্ত হই, আমি কিন্তু আমার মতো আরো 10-15 জন পাচ্ছি বা 100 জন 200 জন পাচ্ছি যারা আমার মতোই কাজ শিখতেছে, আমার থেকে কম পারে অথবা বেশি পারে, তাদের কাছ থেকে একটা হেল্প নিতে পারতেছি। অথবা কোনো একটা মানে এজেন্সির কাছ থেকে যদি আমি কাজ শিখি, যে কোনো, যেমন আপনাদের এজেন্সি আছে, সো আমার একটা মেন্টর থাকতেছে, আমি একটা বড় প্রবলেমে পড়ছি, আমি তার কাছে দৌড়ে যাইতে পারতেছি যে ভাই আমার হেল্পটা করেন, সে অবশ্যই আমার হেল্প করবে। মানে এই বিষয়গুলো প্রথম দিকে হিউজ পরিমাণে কাজে দেয়। আমি একটা মানে প্রথমের দিকে যেমন আমার একটা প্রজেক্টে রেগুলেশন স্লাইডার লাগবে, বাট আমি স্লাইডারটা জানতাম না, বাট আমি একটা জিনিসের যুক্ত ছিলাম বিধায় আমার ইজিতেই জিনিসটা সলভ হয়ে গেছে। মানে এই বিষয় ভাই আমি মনে করি যে যে কেউ শিখতে চাক, প্রথমে দিকে মানে প্রথমে ইউটিউব হালকা দেখলো, এরপরে হালকা বেসিক শেখার পরে কোন একটা কমিউনিটির সাথে যুক্ত হইলেই সবচেয়ে বেস্ট হবে। বেস্ট, চমৎকার চমৎকার। থ্যাংক ইউ ভেরি মাচ আব্দুল আল মিনহাজ, অনেক গুরুত্বপূর্ণ সময় আমাদেরকে দেওয়ার জন্য। আসলে এত ব্যস্ততার মধ্যেও আসলে ইউ হ্যাভ ম্যানেজ দ্য টাইম এন্ড আমাদের নতুন লার্নারদের জন্য অনেক কিছু আমরা শেয়ার করছি, যেটা আসলে সবার জন্য কাজে লাগবে। এন্ড থ্যাংক ইউ, ইনশাআল্লাহ তোমার দাওয়াত রইল অফিসে একদিন, অথবা আমি সময় পেলে। ভাই আরেকটা বিষয় আমি একটু অ্যাড করি, আমি অনেস্টলি বলতেছি যে আমি এর আগে হয়তো বলছি কিনা জানি না, খেয়াল নাই, আমি যখন ওই আপনার আপনার ভিডিওগুলো ফার্স্ট দেখি 22 সালের দিকে, তখন তো এটা মনে করেন ভাঙ্গা ল্যাপটপে দেখতাম। আমি ভাবতাম যে ভাইয়ের সাথে একদিন দেখা করার দরকার, মানে জাস্ট এটা আমার একটা ইচ্ছা ছিল, কিন্তু কিভাবে দেখা হবে এগুলো আমার কোনো মানে আমার তো মাথায় ছিল না যে কিভাবে দেখা হবে। বাট আমি যে আপনার সাথে সরাসরি কথা বলতেছি, এটা আমার মানে আমার কাছে খুব বড় একটা পাওয়া। আমাদের জন্য একজন স্টুডেন্ট যখন সাকসেসফুল হয়, এটা আমাদের জন্য অনেক বিশাল পাওয়া এবং একটা ভালো লাগা কাজ করে আমাদের মধ্যে, না উই আর ডুইং সামথিং ফর দ্য কমিউনিটি, এবং একজন উপকৃত হইলাম। তোমার মাধ্যমে আরো অনেক, তোমার এজেন্সির মাধ্যমে আরো অনেকে কাজ করতেছে, অনেকের কর্মসংস্থান তৈরি হচ্ছে, এটা আমাদের জন্য ভালো লাগা, প্রাউড ফিল করা। সো আমরা অনেক সাকসেসফুল স্টুডেন্ট তৈরি করে আসলে সময়ের অভাবে ওভাবে লাইভে নিয়ে আসতে পারি না, বা তারাও আসলে ওভাবে সময় দিতে পারে না অনেক সময়। যদি সম্ভব হইতো আমি আসলে প্রতিদিন এরকম বিভিন্ন স্টুডেন্টদের গল্পগুলো শেয়ার করতাম, তাদের অভিজ্ঞতাগুলো নতুনদের সাথে শেয়ার করতাম, যাদের উপকৃত হয় আর কি। থ্যাংক ইউ আব্দুল আল মিনহাজ, ইনশাআল্লাহ তোমার এজেন্সিতে আমি কোনো একদিন দেখা করে আসবো যদি ওদিকে যাওয়া হয়। অফিসে যে কোনো একদিন অবশ্যই সময় করে আসবা। আমি দেখি ভাই, এরপর ঢাকা গেলে আমি ট্রাই করবো আপনার সাথে সরাসরি দেখা করার। আচ্ছা আচ্ছা, গ্রেট। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ, থ্যাঙ্কস টু দ্য অডিয়েন্স অ্যাজ ওয়েল, যারা আসলে এতক্ষণ ধরে লাইভটা এনজয় করছেন। এবং অনেক কিছু নেওয়ার আছে। আমি সবসময় কি করতাম, যখনই এরকম কোনো পডকাস্ট বা কিছু দেখতাম, আমি নোট নিতাম এবং ওই নোটগুলোর একটা লাস্টে সামারি করতাম যে আসলে আমার কোন কোন পয়েন্ট আমি নিব, হয় না, আমার এটা ভালো লাগে না, এটা ভালো লাগছে, এটা ভালো লাগে না, এই পয়েন্টটা ভালো লাগছে। তো এই জায়গাগুলোটা শুধু পডকাস্ট বা এরকম ভিডিও শুনলেই হবে না, নোট নিতে হবে এবং সেগুলোর এক্সিকিউশন করতে হবে। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং দ্য লাইভ। আল্লাহ হাফেজ সবাইকে। আল্লাহ হাফেজ আব্দুল্লাহ মিনহাজ। বাই বাই।